সেনাপ্রধান ওয়াকারুজ্জামান তিনি কালকে যে ভাষণটি দিয়েছেন এই বিষয়ে আপনাদের মন্তব্যটি কি? তিনি অফিসার্স অ্যাড্রেসে বলেছেন যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন হতে হবে, জানুয়ারির 1 তারিখে তারা নতুন সরকার দেখতে চান, তারা মব কালচার যেমন করে হোক দমন করবেন, অনেক কিছু তিনি বলেছেন। আমি শিওর যে আপনি অবগত আছেন। সেনাপ্রধানের সঙ্গে আপনারা একমত কিনা, বিএনপি কি ভাবছে, এটা আগে যদি আমাকে বলতেন। জি, আপনাকে ধন্যবাদ। আর যারা আমাদের এই অনুষ্ঠান বিভিন্নভাবে দেখছেন তাদেরকে শুভেচ্ছা। আপনি শুরুতে যে প্রশ্নটা করেছেন সেনাবাহিনী প্রধান নিয়ে, তার বক্তব্য নিয়ে, তার আগে এনসিপির প্রসঙ্গে যে কথা বলেছেন, আসলে আমার এনসিপির ক্ষেত্রে সমালোচনা করলে সমালোচনার জবাব আবার নিতে হয়, সেটারও আবার সমালোচনা করা যায়, কিন্তু সেটি যখন বিকৃতভাবে তারা এবং তাদের সহযোগীরা উপস্থাপন করে, তখন আমার কাছে বক্তব্য এর থেকে আবার মন মানসিকতাটা প্রকাশ হয়। একটা রাজনৈতিক দলের হতে পারে তরুণ, আমরাও একসময় তরুণ ছিলাম, আমরাও এরশাদ বিরোধী আন্দোলন করেছি, আমরাও গণঅভ্যুত্থান করেছি 90। তো স্বাভাবিক এই কাজটা সাধারণত তরুণরাই করে। 21শে ফেব্রুয়ারি তরুণদের, 62 ছাত্র আন্দোলন পাকিস্তান আমলে তরুণদের, 69 গণঅভ্যুত্থান পাকিস্তান আমলে আইএফের তছনছ করে দেওয়া, পতন ঘটাতে বাধ্য করা, এটা তরুণদের। 71 মুক্তিযুদ্ধ নিয়ে অনেকেই বলবো যে রাজনীতিবিদরা সেই সময় সিদ্ধান্ত নিতে পারেনি, বিশেষত শেখ মুজিবের কাছে সেই তৎকালীন যে আশা করেছে তিনি সেটি পারেনি, মানে স্বাধীনতার ঘোষণা করে। কিন্তু সেই সময় তুলনামূলক তরুণ শহীদ জিয়া রহমান সেটি পূরণ করেছিলেন। তার বয়স তখন মানে প্রথাগত দিক থেকে মানে ওই সময় অনেক বয়োজ্যেষ্ঠ নেতা ছিলেন, শেখ মুজিব, মৌলানা ভাসানী থেকে শুরু করে অনেকে, তাজউদ্দিন সাহেব, কিন্তু কেউই এই ঘটনাটি সরাসরি মাইকের সামনে গিয়ে রেডিওতে বা অন্য মাধ্যমে স্বাধীনতা ঘোষণা করেছে, এই জিনিসটা আমি অন্ততপক্ষে লক্ষ্য করে পাইনি। সেই জন্য তরুণরা আজকে 24-এর অভ্যুত্থানের পরে ধরে নেওয়া হয়েছে যারা সমন্বয়ক তারা এটা করেছে। আসলে তার সঙ্গে অন্যান্য সকল ছাত্র রাজনীতিকরা, সকল রাজনৈতিক দলরা এর সঙ্গে যুক্ত হয়েছিল। ডক্টর ইউনূস ক্ষমতা অধিষ্ঠিত হওয়ার পরে জাতিকে একটা ভুল মেসেজ দিয়েছে, সেটা হচ্ছে যে শিক্ষার্থীরা তাকে ক্ষমতায় বসিয়েছে। শিক্ষার্থীদের স্বপ্ন বাস্তবায়নের জন্য, আকাঙ্ক্ষা পূরণ করার জন্য তাদের একটি রাজনৈতিক দল গঠন করা উচিত। আমার মনে হয় গণঅভ্যুত্থানের পরবর্তীতে 69-90 ছাত্ররা সাধারণত শিক্ষাঙ্গনে ফিরিয়ে গেছে, রাজনীতিবিদরাই পরবর্তী সময় রাষ্ট্র পরিচালনা করছে। তো এখন ছাত্ররা পারবে না তা না, স্কুলের ছাত্ররা রেলওয়ের উপদেষ্টা, সচিবের পাশে যে বসে আছে তার বয়স 24 থেকে 26, তারা এখন যেভাবে যে জায়গায় এসে দাঁড়িয়েছে সেটি খুব স্বাভাবিক, এটা আমার কাছে মনে হয় না। এটা তাদের দোষ না, সময়, অভিজ্ঞতা এবং বয়স তাদের বিপক্ষে গেছে। ডক্টর মোহাম্মদ ইউনূস, যার বয়স 84-র ঊর্ধ্বে, হয়তো 85-86, সেই মানুষটিও এরকম ছেলে মানসিকতার পরিচয় দেবে, অর্থাৎ যেটি 90 দিনের মধ্যে নির্বাচন করার কথা, এটা সংবিধান, কারণ সে সংবিধানের আওতায় শপথ নিয়েছে, প্রধান উপদেষ্টা এবং উপদেষ্টা মন্ডল। তো তিনি আমার কাছে মনে হচ্ছে প্রথম শপথ ভঙ্গকারী একজন ব্যক্তি। এখন 90 দিনের মধ্যে তিনি নির্বাচন করতে পারতেন। এই দৃষ্টান্ত আমাদের বাংলাদেশে আছে। 90-এর গণঅভ্যুত্থানের পর তৎকালীন প্রধান বিচারপতি শাহাবুদ্দিন সাহেব 90 দিনের মধ্যে নির্বাচন করে প্রেসিডেন্ট থেকে আবার তিনি প্রধান বিচারপতির আসনে গেছে। তো সমগ্র বিষয়টা এখন যে জায়গায় এসে দাঁড়াইছে, ডক্টর ইউনূস সিভিলিয়ান পার্সন, তার উপদেষ্টারা সিভিলিয়ান পার্সন, কিন্তু একজন সামরিক ব্যক্তি, তিনি সামরিক প্রধান,
মিস্টার জামাল, উনি প্রথম ডক্টর ইউনূস প্রধান উপদেষ্টা হওয়ার পর 2 থেকে 3 মাসের মধ্যে সম্ভবত তিনি বলেছিলেন যে ডিসেম্বরের মধ্যে 25শে ডিসেম্বরের মধ্যে নির্বাচন হবে। এটা তিনি এই যে সম্প্রতি বলেছেন, এটা আরো 5-6 মাস আগে তিনি এই কথাটা বলেছেন। তখন সরকারের পক্ষ থেকে সরকারের পক্ষ থেকে কিছুটা উম্মা প্রকাশ করা হয়েছিল যে ইলেকশনের কথাটা ডক্টর ইউনূস সরকার প্রধান হিসেবে তিনিই বলবেন। এরপর পরই 1-2 দিনের মাথায় ডক্টর আসিফ নজরুল বলেছিলেন 25-এর মধ্যে আমরা একটা নির্বাচনের মধ্য দিয়ে 26 সালে একটা নতুন সরকার আমরা পাবো। 25-এর মধ্যে একটা নির্বাচনের মধ্য দিয়ে, অর্থাৎ তিনি মেন করছেন যে ডিসেম্বর বা জানুয়ারি নির্বাচন হবে বা নতুন সরকার হবে। তখনও বলা হয়েছিল 2 দিন পরেই ডক্টর আসিফ নজরুল বাধ্য হয়েছিলেন আইন উপদেষ্টা হিসাবে, বলেছিলেন যে শেষ কথাটা ডক্টর ইউনূসই বলবে। এটা আসিফ নজরুল বলেছিলেন। তারপরে আইন উপদেষ্টা, সম্মানিত আইন উপদেষ্টা সিনিয়র পার্সন, তিনি বলেছিলেন আমরা একটা নির্বাচনের মধ্য দিয়ে এই বছরের শেষ নাগাদ, মানে 25-এর শেষ নাগাদ একটি সরকার, নতুন সরকার আমরা প্রত্যাশা করতে পারি। তখনও ডক্টর ইউনূসের প্রসঙ্গ এসেছে। কিন্তু মজার ঘটনা হচ্ছে ডক্টর ইউনূস এই নির্বাচনের ব্যাপারে এমন বক্তব্য দিয়েছেন ডিসেম্বর অথবা আগামী বছরের জুন উনি নির্দিষ্টকরণ করতে পারেন। আমরা আমাদের দেশে যখন সাধারণত মেয়ে বা ছেলের বিয়ে উপলক্ষে পাত্র বা পাত্রী দেখতে চাই, পছন্দ হলে আমরা কিন্তু দিনক্ষণ ঠিক করি, মাস ঠিক করি, তারপরে লোকে দাওয়াত। ডক্টর ইউনূস এত শিক্ষিত একজন পিএইচডি মানুষ, দেশে বিদেশে তিনি বরেণ্য ব্যক্তিত্ব, কিন্তু দিন তারিখ না করে তিনি ইলেকশন করে মানুষকে বিভ্রান্তির মধ্যে ফেলছে, যেটি মানে এখন আজকে এই দিনে রাষ্ট্রীয়ভাবে, জাতিগতভাবে দেশে একটা বিভ্রান্তি শুধু সৃষ্টি হয়নি, যে কোনো মুহূর্তে আমার বিবেচনা যারা রাজনৈতিক দল তারা যদি সরকারের কাছ থেকে সমর্থন প্রত্যাহার করে নেয়, তাহলে এই সরকারের আর দাঁড়ানো জায়গা নেই। এই কারণে যা শিক্ষার্থীদের বলে দাবি করেছে সে শিক্ষার্থীদের সরকার, মানে ছাত্রদের ক্ষুদ্র অংশ, সে ছাত্ররা তার সঙ্গে নেই। কয়েকটা টাউট, বাটপার, লুটেরা আমার বিবেচনা, তারা এখন তাকে মানে সামনে রেখে আরো অন্যায়, অবিচার, যেমন দেখেন 2 দিন আগে ধানমন্ডিতে একটা ঘটনা ঘটছে, নিশ্চয়ই এটা আপনারা জানেন। সেখানে এই নবগঠিত রাজনীতি দলের মুখ্য সংগঠক চাঁদাবাজদেরকে মুচলেখা দিয়ে ছাড়িয়ে আনছে, যে কারণে তার দল আবার তাকে, মিস্টার হান্নানের কথা বলছেন, তাকে আবার শোকজ করেছে। তার মানে এমন একটা পরিস্থিতি যে চাঁদাবাজদেরকে ছাড়িয়ে আনার জন্য নতুন রাজনৈতিক দলের যারা আন্দোলনকারী শক্তি হিসাবে দাবি করছে নিজেদেরকে, তারা গিয়ে প্রশাসনের উপরে চাপ প্রয়োগ শুধু করছে না, তাদেরকে ছেড়ে দিতে বাধ্য করছে। এটা এখন বাংলাদেশের প্রকৃত চিত্র। এবং রাস্তায় এতটা অনিরাপদ এখন, স্বাভাবিকভাবে দিনের বেলা, রাত্রি না, দিনের বেলা যে কোনো সময় যে কেউ বিপদে থাকে, আইন শৃঙ্খলা পরিস্থিতিতে এমন। আর অন্য প্রসঙ্গে নাই বা বলো, সেই জন্য আমার কাছে যেটা মনে হয়েছে যে কোনো সময় থেকে এখন পরিস্থিতিটা সরকারের নিয়ন্ত্রণে আছে এটা মনে হয় না। নির্বাচন আমরা আমাদের পক্ষ থেকে, দলের পক্ষ থেকে বলেছি, নির্বাচন যত দেরি হবে, পিছিয়ে যাবে, সংকট আরো বাড়বে। বরঞ্চ মানুষকে নির্বাচনমুখী করতে পারলে সংকট আরো কমত।